নমস্কার, নিউজ নাইন প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সর্বোচ্চ আদালতে ফের বড় আইনি ধাক্কা খেল রাজ্য সরকার। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং তাদের বকেয়া বেতনের 30% পরিশোধ করতে হবে। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, নিয়মিতকরণের স্কিম বাতিল হয়েছে। এই অজুহাত দেখিয়ে কোনো কর্মচারীকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা যাবে না। এই রায়ের ফলে ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 অনিয়মিত কর্মচারীর ওপর সরাসরি প্রভাব পড়বে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আদালতের এই রায় অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের 8 জন DRW কর্মচারীদের দায়ের করা মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো, সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8 জন DRW কর্মী, যারা গত 2.5 বছর ধরে শিক্ষা দপ্তরের অধীনে DRW হিসেবে কাজ করছিলেন, তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8 জন শিক্ষা দপ্তরের DRW কর্মী, তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে DRW হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিলেন। মাননীয় বিচারপতি বলেছিলেন, যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে বর্তমান সরকার। গোটা দেশের মধ্যে পেপল নিউজ প্রশাসন রয়েছে একমাত্র ত্রিপুরাতে। সচিবালয় থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত প্রতিটি ক্ষেত্রেই রয়েছে ই-গভর্নেন্স। শুক্রবার ধর্মনগরে ভারতীয় জনতা পার্টি আয়োজিত যুব সংঘনাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান সরকারের কার্যকালে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে গোটা রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী উৎকর্ষতা পুরস্কারে সময়ে সময়ে সম্মানিত হয়ে আসছে ত্রিপুরা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অ্যাডমিনিস্ট্রেশন 2025-এ আমরা ত্রিপুরা প্রথম স্থান আমরা অধিকার করেছি বন্ধুগণ। ধলাই জেলার গঙ্গানগর ব্লক সেরা পারফর্মিং অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ডিক্লেয়ার করেছে। গোমতী জেলা সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার পেয়েছে। এবং আপনারা জানেন যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ডিজিটাল পদ্ধতিতে এখন কাজ হয়। আমরা পেপারলেস ওয়ার্ক এখন করছি। আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে আমাদের মন্ত্রী বাহাদুররা, এখন আমার এখানে মন্ত্রী একজন আছেন এখানে, মন্ত্রী বাহাদুর, আমরা কোনো কাগজ নিয়ে আমরা ক্যাবিনেটে আমরা যাই না। সমস্ত জায়গায় ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে এখন কাজ হচ্ছে। সেখান থেকে আজকে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ডিজিটাল এই যে অফিস তৈরি হয়েছে, এতে করে কাজের যে গতি অনেক ত্বরান্বিত হয়েছে এবং ট্রান্সপারেন্সিও সেখানে রয়েছে। এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে এটা সম্ভব হয়েছে বন্ধুগণ। অন্য জায়গায় শুধু সাব ডিভিশন লেভেলে হয়েছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোথাও সেটা সম্ভব হয়নি, আপনারা সবাই জানেন। আগামী 13 মার্চ থেকে শুরু হওয়া ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন চলবে 25 মার্চ পর্যন্ত। এবারের অধিবেশনে ত্রিপুরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বিল সহ মোট 3টি বিল আনবে সরকার। শুক্রবার বিএসসি বৈঠকে নেওয়া হলো সিদ্ধান্ত। আগামী 13 মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার 2026 সালের বাজেট অধিবেশন। একে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভার উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন শাসক এবং বিরোধী দলের সদস্যরা। 13 মার্চ থেকে শুরু হওয়া অধিবেশন চলবে 25 মার্চ পর্যন্ত। এবারের অধিবেশনে ত্রিপুরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা মহিলা বিশ্ববিদ্যালয় সহ মোট 3টি বিল পেশ করবে সরকার পক্ষ। আপাতত 3টা বিল আসতে যাচ্ছে।
খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2000 এটা আসছে, আরেকটা আসবে, এটা আমাদের নেই। টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল, আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য। এবং আরেকটু ইম্পর্টেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল, যেটা আমরা ওমেন্স কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন। এটা অনেকদিন ধরেই বিভিন্ন লেভেলে আলোচনা হয়েছে। তাহলে 3টা ইউনিভার্সিটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল ইউনিভার্সিটি হতে যাচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি, ওমেন্স ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিনেই এই বিলগুলি প্লেস হবে। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 13ই মার্চ রাজ্যপালের ভাষণের পরে বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণে মুলতবি করা হবে এই দিনের অধিবেশন। এই ক্ষেত্রে 16ই মার্চ 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন, এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই, বছরের যে প্রথম অধিবেশন হয় সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কি কি কাজ করেছে এবং কি কি কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরে উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন। প্রাথমিকভাবে আপাতত 3টি বিল থাকলেও পরবর্তী সময়ে আরো বিল আনা হতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার উপদেষ্টা কমিটি। যেহেতু বছরের প্রথম অধিবেশন, তাই রীতি অনুযায়ী 13ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। এই ক্ষেত্রে 25শে মার্চ বিধানসভায় পাশ হবে প্রস্তাবিত বাজেট। উল্লেখ করা যেতে পারে, স্মরণকালের মধ্যে এই প্রথম 13 দিনের দীর্ঘ অধিবেশনের নির্ঘণ্ট তৈরি করেছে ত্রিপুরা বিধানসভা, যেখানে সভা অনুষ্ঠিত হবে 13, 16, 17, 18, 20, 23, 24 এবং 25শে মার্চ, অর্থাৎ মোট 8 দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার চলতি বছরের বাজেট অধিবেশন। আসলে এই বাজেট অধিবেশন নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা বিরোধীদের দায়িত্ব। এক্ষেত্রে বিধানসভায় গঠনমূলক সঠিক তথ্য তুলে ধরতে হবে সরকারকে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধানসভায় রাজ্যের মানুষকে সঠিক তথ্য প্রদান করে নিজের কাজকর্ম তুলে ধরার জন্য সরকারের দৃষ্টিও আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনে তাদের নানাভাবে যদি এটাকে তারা এড়িয়ে যেতে চেষ্টা করে এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি কাজ করে, এটাকে তুলে ধরাই। এটা বিরোধী দল বলা হলো, এটা বিরোধী দল না।
যে সরকার যাতে সত্যি সত্যি জনগণের হয়ে কাজ করতে পারে এবং জনসেবায় সরকারি অর্থ, জনগণের অর্থ ঠিক সেরকমভাবে তার সঠিকভাবে খরচ হয়, এই বিষয়গুলি তোলাই হলো বিরোধীদের দায়িত্ব। আমরা অন্য সময় যা করেছি এবারও তাই করব এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই, যেমন প্রথম দিন, এটা এই বছরের প্রথম অধিবেশন, যেহেতু রাজ্যপাল বক্তৃতা করবেন, কথা হলো রাজ্যপালের বক্তৃতায় যে বিগত 1 বছর কালে সরকার কি করেছে, সরকারের ডোল পিটানোর বক্তৃতা। রাজ্যপালের বক্তৃতা মানে হলো সরকারের ডোল পিটানোর বক্তৃতা, সরকারের অ্যাচিভমেন্টের কথা বলবে। তো সেই জায়গায় তো সরকার তো নানাভাবে মাঠে ঘাটে এখন যেভাবে বলে বেড়াচ্ছেন, যেন এই ডাক্তার মানিক সাহাই ত্রিপুরার যে প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে কেউ মুখ্যমন্ত্রী হননি, তিনি ত্রিপুরাজ্যের মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল সব তার আমলেই নির্মিত হয়েছে। তার আমলেই শিল্প সংস্কৃতির সব দিক থেকে ত্রিপুরাজ্যের মানুষ এগুলো দেখেছে। এগুলি যেমন মাঠে ঘাটে বলছেন, তো বিধানসভাতে রাজ্যপালের মুখ দিয়ে কথাগুলি বলাবেন। সেই জায়গায় আমরা কাজ করব যে সংক্ষিপ্ত বা সীমিত সময় আমরা পাবো, সে সীমিত। এদিকে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য জনজাতি সমাজের অন্যতম পরিচিত মুখ জিষ্ণু দেববর্মাকে নিয়োগ করা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই ঘোষণার পর গর্ব ও আনন্দের আবহ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই ধরনের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘোষণায় ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে নিয়োগ করা হয়েছে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে। তেলেঙ্গানার রাজ্যপাল থেকে এবার সরাসরি জাতীয় রাজনীতির অন্যতম পীঠস্থান মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পেলেন জিষ্ণু দেববর্মা। এই নিয়োগ ত্রিপুরার মানুষের কাছে বিশেষভাবে গর্বের বিষয়, কারণ রাজ্যের রাজ পরিবার তথা জনজাতি সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা অধিষ্ঠিত হলেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের সাংবিধানিক দায়িত্বে। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত জিষ্ণু দেববর্মা 1957 সালের 15ই আগস্ট আগরতলায় জন্মগ্রহণ করা দেববর্মা শিক্ষা জীবন শেষে জনজীবনে প্রবেশ করেন এবং 1990-এর দশকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। সেই সময় ত্রিপুরার রাজনীতিতে বামপন্থী দলগুলির শক্তিশালী অবস্থানের মধ্যেও রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তোলা এবং দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় রাজনীতিতেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। 1996, 1998 এবং 1999 সাল পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, যদিও সেই সময় জয়ী হতে পারেননি। তবু রাজ্যে বিজেপির সংগঠন বিস্তারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিষ্ণু দেববর্মা। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অর্থ, বিদ্যুৎ, পরিকল্পনা, পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনা করেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনা শক্তিশালী করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ খাতের প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারের সক্রিয় ভূমিকা পালন করেন জিষ্ণু কর্তা। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় তাকে। ভারতের অন্যতম বৃহৎ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের এই সাংবিধানিক দায়িত্বে ত্রিপুরার একজন জনজাতি নেতার নিয়োগ রাজ্যের মানুষের কাছে গর্বের বিষয় বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতির পাশাপাশি সাহিত্য, শিল্পকলা ও খেলাধুলার প্রতিও আগ্রহী জিষ্ণু দেববর্মা। কবিতা ও লেখালেখির পাশাপাশি ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথেও সম্পৃক্ত জিষ্ণু দেববর্মা। অর্থাৎ জনজীবনের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রেও আগ্রহ বহন করে তাঁর বহুমাত্রিক ব্যক্তিত্বের পরিচয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পকে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। বাঁশের মূল শৃঙ্খল উন্নয়ন, কারিগরদের দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে গোর্খা বস্তির প্রজ্ঞা ভবনে কর্মশালার উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
ত্রিপুরায় বাঁশ ভিত্তিক শিল্পের প্রসার ও কারিগরদের জীবিকার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে গোর্খাবস্তি প্রজ্ঞা ভবনে বাঁশের মূল্য শৃঙ্খল উন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালার আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ঐতিহ্যগতভাবেই বাঁশ সম্পদ সমৃদ্ধ একটি রাজ্য হল ত্রিপুরা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাঁশ শিল্পকে একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আগামী 5 বছরের মধ্যে বাঁশ চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে শিল্প উৎপাদনের ক্ষেত্রকে 461 হেক্টর থেকে 45,000 হেক্টরে উন্নীত করার গ্রহণ করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় 162 কোটি 92 লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় 59 জেলায় একটি নতুন সমন্বিত বাঁশ পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাঁশ ভিত্তিক বিভিন্ন শিল্পের বিকাশে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ত্রিপুরা ব্যাম্বু মিশনের মাধ্যমে হস্তশিল্প, আগরবাতির কাঠি ইত্যাদির উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। এর ফলে স্থানীয় কারিগরদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তাদের জীবিকার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা রাজ্য সরকারের। আমাদের আজকের যে ওয়ার্কশপটা, এখানে একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটার নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট। ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্টকে ফান্ডিং করছে এবং এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করা, এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ব্যাম্বুর উপর মানে বাঁশের উপর কি শিল্প কারখানা করা যায় এবং বিভিন্ন ধরনের যে আর্কিটেকচার বাজারজাত করে এগুলোকে পৃথিবীর কাছে, দেশের কাছে নিয়ে যাওয়া, এটা আমাদের প্রচেষ্টা। সো ব্যাম্বু মিশনও এখানে যুক্ত আছে। বাঁশ চাষ করে, বাঁশ যদি না থাকে তাহলে এই আর্কিটেকচারগুলো অসম্ভব। তো বাঁশ চাষের উপর আমরা জোর দেব এবং র মেটেরিয়ালকে ইউজ করে নানা যন্ত্রাদি এটা সৃষ্টি হবে, এটা দিয়ে তৈরি করা হবে। তো তার কর্মশালা হচ্ছে, এক্সপার্টরা আছেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আছেন, ত্রিপুরা ব্যাম্বু মিশনের কর্ণধাররা আছেন এবং অন্যান্য কোম্পানিগুলো এখানে আছেন। ইউ ক্যান সি মাই ব্যাক সাইড কি সুন্দর একটা বাঁশের তৈরি স্ট্রাকচার তৈরি করেছে। এইগুলো ট্যুরিজমের ক্ষেত্রে, রিসর্ট তৈরির ক্ষেত্রে টেম্পোরারি স্ট্রাকচার হিসেবে এগুলোকে ব্যবহার করা যায়। সো মূলত আমাদের অর্থনীতিকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে আজকে। উল্লেখ করা যেতে পারে 2007 সালে আরকে নগরে ভারতের প্রথম বাঁশ পার্ক প্রতিষ্ঠা করে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল ত্রিপুরা। বর্তমানে কৈলাস শহরে কাঠ, কয়লা, বাঁশ, প্লাস্টিকের মিশ্রণ এবং ফাইবার কাপ তৈরির জন্য একটি আধুনিক সমন্বিত বাঁশ পার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 5 বছর মেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিশেষ করে ব্যক্তিগত জমিতে ROFR ব্যবস্থার আওতায় বাঁশ চাষ 45,000 হেক্টরে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা নিশ্চিত করবে শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ। একই সঙ্গে মধ্যস্থত্বভোগীদের ভূমিকা কমিয়ে স্থানীয় কারিগরদের সরাসরি জাতীয় বাজারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। বাঁশকে সবুজ সোনা হিসেবে গড়ে তুলে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রায় 1.5 লক্ষ কারিগরের জন্য টেকসই ও বর্ধিত আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার। সেই বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নের পথকে আরও সুদৃঢ় করবে এই কর্মশালা বলে এদিন জানিয়েছে উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পারিবারিক অশান্তি ও নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর ওপর হামলা চালিয়ে তাকে খুন করেন স্বামী। এরপর সারা রাত মৃতদেহ ঘরে রেখে দিয়ে সকালে ঘটনাটি অন্যভাবে দেখানোর চেষ্টা করেন তিনি। তবে আচরণে অসংলগ্নতা দেখে সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ধরা পড়ে যান অভিযুক্ত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমলাসাগর এলাকায়। খুনের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কমলাসাগরের হরিশনগর এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার পর সারা রাত মৃতদেহের পাশেই কাটান অভিযুক্ত স্বামী। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনা কমলাসাগরের হরিশনগর মুন্ডাপাড়ায়। মৃত গৃহবধূর নাম মণি মুন্ডা। এই ঘটনার অভিযোগে স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে এখানে মুন্ডাপাড়াতে, বিশালগড় মুন্ডাপাড়াতে একটা মহিলাকে ওনার হাজব্যান্ড মার্ডার করেছে।
আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে মহিলা ডেড বডি বাইরে পড়া অবস্থা। কি নাম মহিলার? মণিমুরা মুন্ডা। কিভাবে মারা হয়েছে, কি খবর পেয়েছিল? স্বামী কাল বিকেল থেকেই ওকে মারধর করছিল, এরকম ওর বাচ্চাদের সাথে কথা বলে বা পাড়া প্রতিবেশীদের কথা বলে জানতে পারি যে ওকে মারছিল কালকে থেকেই। তো রাতে কোনো এক সময়ে ওকে বেশি মারধর করে তারপরে ও মারা যায়। স্বামীর নাম? লক্ষিন্দর মুন্ডা। কোথায় আছে তাহলে? এখন ও আমাদের কাস্টডিতে আছে। দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি এবং যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। অভিযুক্ত লক্ষিন্দর মুন্ডা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর ওপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। পরিবারের দুটি ছোট সন্তান থাকা সত্ত্বেও থামেনি সেই অশান্তি। বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে লোহার রড দিয়ে স্ত্রী মণি মুন্ডার মাথায় আঘাত করেন লক্ষিন্দর। গুরুতর আঘাতের ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূর। তবে ঘটনার পর কাউকে কিছু না জানিয়ে পুরো রাত মৃতদেহ ঘরেই রেখে দেন তিনি। শুক্রবার সকালে হঠাৎ চিৎকার শুরু করে স্ত্রী মাটিতে পড়ে থাকার কথা জানালে ছুটে আসে প্রতিবেশীরা, কিন্তু অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করায় সন্দেহ হয় এলাকাবাসীর। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। আমি মনে করেন 3:30 4টার দিকে মারতেছে, পরে আমি ওই জানালাটা খুললা তারপরে আমি দেখতেছি আনো ফালাইয়া মারতেছে। তারপরে আমি কইতেছি জানালা খুলে, দাদা মাইরো না এমনি মাইরো না। তারপরে এত চিল্লাইতেছে আর মারণের আওয়াজ শুনে মানে এমনভাবে মারতেছে মানে যেমন কি এর মধ্যে জানি আমি তোর বাইরে আইতেছে। তো মানে ওই তারাবাড়ি 3জন আইছে, দিদি ফুন্নি দি, তারপরে সাধনের মা, সাধনের শাশুড়ি আইসে, আয়া হের থেকে লাঠিটা টাইনা নিচ্ছে। নেওয়ানোর পরে মানে নিল হে মারে, প্রায় সময় আমি তোর মারে। তারপরে আমি বেশি মারলে আছে না, আমি জানালা খুলে ডাক দিয়েছি, দাদা মারো না। তারপরে হে মারানোর পরে আছে না, হেরা তো মনে করেন বাবা করে ডাকতেছে, বাবা আর মারো না। তারপর কইলো হ্যাঁ শুনেন, মানে টাকা বলে নিয়ে নিয়ে খাই লাইছে। এই কারণে টাকার লেগে শুধু মারতেছে, আমার টাকা দে এই কথা কইয়া মারতেছে। তা আমি বিকালও কই, রাত্র কইতেছি, দাদা মারো না, হেরা আর মারো না। হ্যাঁ মানে যেমনি মারতেছে হ্যাঁ তো মরিয়া যাবো, আমি এই কথাও হেরে কইছি। তারপরে দূরে আমি দেখছি, তারপরে রাস্তার আইসে আয়াতে সবাই বেড়ার থেকে লাড়ি মাড়ি টাইনা নিতেছে গা। তারপরেও মারে। হাতে কি আছিল? হাতে চেলি আছিল, ওই সালের উপরে দেন ব্যাটটা চেলি দিয়ে মারছে। কাঠের কিছু আছে? কাঠের ইয়ে দিয়ে মারছে। তারপরে চিল্লাচিল্লি করছে, সাউন্ডটা কোন সময় বন্ধ হইছে, মানে কতক্ষণ পর? আমি তো হেতো মনে করেন কত ফরফরি মারে, আধা ঘন্টা পর লাস্ট মনে করেন ভোরবেলা আমি শুনছি না। রাত্রেবেলা তো আমি ঘুমাইছি, 2টার দিকে আমি শুনতেছি হেলামায় ডাকতেছে, মানে রটে আমি তোর তোর 12টা ডাক দিছে। তখন আমি সজাগ হয়ে গেছি এবারে আমি গাড়ি তারপর জন্য কিনতে আমি তো একলা বাড়ি, আমি কিছু কইছি না। তাদের ছেলে মেয়েগুলি কোথায় ছিল? তারা ছোট দুটা বাড়িতে, আর মেয়ে একটা আছে জামাইটাও পাশের বাড়ির, তারা থাকে। একটু এতটুকুই জানি। এখন তো পুলিশ আইছে, আগে তো। নাম কি মহিলা মারা গেছে? মণি মুন্ডা। জামাইয়ের নাম? লক্ষিন্দর মুন্ডা। সব সময় এরকম অত্যাচার করে? সব প্রায় সময় মারামারি করে। এই জায়গাটার নাম কি? এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ করা যেতে পারে, গত 2025 সালে পণের জন্য গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন 19 জন মহিলা এবং গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার কৃষিপণ্যকে বহিরাজ্যের বাজারে পরিচিত করে তুলতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। কৃষকদের উৎপাদিত অর্গানিক কালীখাসা ও হরিনারায়ণ ধান কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। কৃষকদের আয় বৃদ্ধি এবং ত্রিপুরার অর্গানিক ধানের বাজার সম্প্রসারণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।